সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 28 অক্টোবর কর্মীরা মাঠে থাকলে ফলাফল ভিন্ন হতো বলে মনে করেন বিএনপি নেতারা। মাঠ ছেড়ে যাওয়ায় আন্দোলনের ফসল ঘরে তোলা যায়নি বলে মন্তব্য। বেগম জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে সরকারের প্রতি হুঁশিয়ারি। আওয়ামী লীগ বলছে, বিএনপির হুমকিতে বিচলিত নয় সরকার, বিএনপির মুখে যত বিষ, আন্দোলনে তত জোর নেই বলে মন্তব্য। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনৈতিক উপলব্ধি ও বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগ নেতা, আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক, এবং এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। একই দিনে রাজপথে বিএনপি, আওয়ামী লীগ। বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। আন্দোলনেই দাবি আদায়ের হুঁশিয়ারি, বিচলিত নয় সরকার, সহিংসতা করলেই জবাব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শিগগিরই বাজারে মিলবে, সংসদে প্রধানমন্ত্রী বললেন। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। 1 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর মিরপুরে হাঁটু পানি, সুয়ারেজ লাইনের ময়লা উঠে একাকার। দুর্ভোগের শেষ নেই নগরবাসীর, বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেল একজনের। এবং চট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত অবস্থায় উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত 1, আহত 14। ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা, ধারণা ফায়ার সার্ভিসের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম রাজনৈতিক উপলব্ধি ও বাস্তবতা। শুরুতে যেমন বলছিলাম, আওয়ামী লীগ, বিএনপি দুদলের আজকে কর্মসূচি ছিল। বিএনপি বেগম জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। আওয়ামী লীগ তাদের 75 বছর পূর্তি উপলক্ষে 1 বছর ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আজকে তাদের আলোচনা সভা ছিল। তবে দুটি জনসভা থেকেই জবাব, পাল্টা জবাব ইত্যাদি এসেছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক উপলব্ধি ও বাস্তবতা শিরোনাম বলছি এই জায়গা থেকে। শুরুতে যে কথাটি বলছিলাম যে আজকের বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন যে 28 অক্টোবর যদি বিএনপি কর্মীরা মাঠে থাকতেন 28 অক্টোবরের ঘটনার পরে, তাহলে আন্দোলনের ফসল তারা ঘরে তুলতে পারতেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ভাষায় যে ওই দিন কর্মীরা পরবর্তীতে, অর্থাৎ পল্টন কার্যালয়ের সামনের জনসভা, মহাসমাবেশ বিশৃঙ্খল হয়ে যাওয়ার পরে যদি একটি স্লোগান নিয়েও তারা মাঠে নামতেন, কর্মীরা যদি থাকতেন, তাহলে সরকার এভাবে করে নির্বাচন করতে পারতো না। এটি মির্জা আব্বাস আজকে জনসভায় বলেছেন। আপনাকে দিয়ে এই আলোচনাটা আমি জানতে চাচ্ছি এই কারণ আমার মনে আছে নিশ্চয়ই আপনারও, এই 28 অক্টোবরের পরে আপনি বলেছিলেন, আমাদের এখানেও বলেছিলেন, আপনি পত্রিকাতে লিখেছিলেন যে 28 অক্টোবর বিএনপি হ্যাডম দেখিয়েছে। তো এখন 28 অক্টোবরের পরে 24শে জানুয়ারিতে, 7 জানুয়ারিতে নির্বাচনটি হয়ে যাওয়ার পরে বিএনপির এই উপলব্ধির পরে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাডম দেখিয়েছে বলছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তখন প্রায়ই উচ্চারণ করত যে বিএনপি হ্যাডম নেই, ওই অর্থে আমি বলেছি। যাই হোক, আমি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের যে কথা বললেন সেটা আমি বলি। 2014 সালে যে আন্দোলন হয় সেটা সন্ত্রাসী আন্দোলন বললেও ঢাকা শহর কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেদিন মির্জা আব্বাস কোথায় গেছিল? তাকে দেখেছেন আপনি রিপোর্টার হিসেবে? ঢাকা শহরের বিএনপির কোনো নেতাকে আপনি রাস্তায় দেখেন নাই, কিন্তু আপনার ঢাকার বাইরের সবাই কিন্তু ঢাকা শহর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সুতরাং কর্মীদের উপরে দোষ দিয়ে তো লাভ নাই। কর্মীরা মাঠে থাকে। ধরেন 28 তারিখের কথা বলি, সেখানে ধরেন রাজনীতিবিদ বুঝবে, আমি প্রফেশনাল হয়তো বুঝবো না। ওখানে সেকেন্ড প্ল্যান, ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, এই হলে মিটিং এই হবে, এই হলে এই হবে ছিল। আপনি ধাওয়া খাইলেন, আউট হয়ে গেলেন। তো এটা তো রাজনৈতিক প্ল্যান হলো না। আপনার সরকারের চরিত্র বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে, আপনাকে প্ল্যান নিতে হবে। আমার কাছে মনে হয়েছে সেই রকম প্ল্যান ছিল না। সুতরাং কর্মীদের দোষ চাপায় মাঠে থাকলে, মাঠে কি ওই দিন সব নেতারা ছত্রভঙ্গ হয়ে যায় নাই?
তো মাঠে কর্মীদের কি দোষ? মানে তারা ছত্রভঙ্গ হয়ে গেলে কর্মী মাঠে থাকবে? নেতাদেরই তো সামনে থাকতে হবে, যে কোনো আন্দোলনে নেতারা সামনে থাকতে হবে, তাহলে তাদেরকে ফলো করে কর্মী থাকবে। আর একটা মিটিং বা একটা আন্দোলনের প্ল্যান দিবে কিন্তু নেতারা। তো আমি ওইটাই বললাম যে 28 তারিখে ধরেন মিটিংটা শুরু করছে, বিএনপির বক্তব্য পরিকল্পিতভাবে এই মিটিংটা ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি এটাও তাদের প্ল্যানে থাকা উচিত ছিল যে ভেঙে দিতে চাইলে কি করবে, হ্যাঁ ভেঙে গেলে কি করবে, সেই প্ল্যানগুলো তো আমার কাছে পরিষ্কার হয় নাই। কারণ এই জন্যেই 28 তারিখটা পুরোটাই জলে গেছে। এখন প্রায় 6 মাস পরে আবার তারা নতুন করে আন্দোলন শুরু করতেছে। হ্যাঁ হ্যাঁ, আন্দোলন তো শুরু করবেই, বড় দল তাদের তো আন্দোলন এবং জনগণকে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। গণ অভ্যুত্থান ছাড়া তো আর কোনো রাস্তা নাই, সেই জায়গায় তো যেতে হবে তাদের। আর না হলে নির্বাচন আসলে নির্বাচনে লড়াই করতে হবে, যেরকম পরিস্থিতি থাকবে সেইভাবে লড়াই করবে। ভারতের নির্বাচন হলো, পাকিস্তানেরও নির্বাচন হলো, আমাদের অঞ্চলেই দেখলাম তো। তো এখন আমার বক্তব্য হচ্ছে সরকারি দল যেমন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, তেমনি বিরোধী দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তাহলেই গণতন্ত্র বেঁচে থাকবে। এখন সরকারি দল বিরোধী দলকে কোনো স্পেস দিবে না, আবার বিরোধী দল যেহেতু স্পেস পাবে না সুতরাং নির্বাচনে যাব না, তাহলে তো গণতন্ত্র থাকবে না। তবে আমাদের দেশটা সেই জায়গায় ঝুলতেছে, রাজনীতি সেই জায়গায় ঝুলতেছে। অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল উভয়ই প্রমাণ করতেছে তারা আবার রাজনৈতিক শূন্যতা সৃষ্টির দিকে যাচ্ছে। জি, আপনাকে এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানবো, তার আগে শিখর ভাই, ধরুন বিএনপির আজকের বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা বলছেন যে বিএনপির হুমকিতে সরকার বিচলিত নয়। এখন ধরুন একটা বিষয়, গত প্রায় 16-17 বছরে, মানে বিএনপি 2006-এর পর থেকে বা 111-এর 2 বছর যদি ধরা হয়, বিএনপি এই 16-17 বছর ধরে বিএনপি আন্দোলনের মাঠে আছে। এখন পর্যন্ত বিএনপি যে দাবিতে আন্দোলন করছে, ধরুন বেগম জিয়ার মুক্তির আন্দোলনটা, সেটি হচ্ছে 2018 সাল থেকে তাদের যুক্ত হয়েছে, কিন্তু তাদের যে মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার, সেই আন্দোলন তো তারা শুরু থেকেই করছে, তো বিএনপি পারেনি। তো এই প্রেক্ষাপটে ধরুন এখন পর্যন্ত যেহেতু বিএনপি পারেনি বা এমন কোনো অবস্থাও তৈরি করতে পারেনি, আওয়ামী লীগ বিচলিত নয়, সেটি স্বাভাবিক। কিন্তু অনেকে এখানে প্রশ্নটা রাখছেন যে বিএনপি নেতা ছাড়াও অনেক বিশ্লেষক বলছেন যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য যে তারা যে বিদেশে নিতে চান, এটার মধ্যে কেউ কেউ যৌক্তিকতা দেখেন। এখন বিএনপি পারেনি কি পারছে না সেটি একদিকে রেখে আরেকদিকে এই যৌক্তিকতাটা নিয়ে আপনি কোনো কথা বলবেন কিনা? যৌক্তিকতা নিয়ে কথা তো বলবোই, তার আগে একটু আমি বলি, সেটা হচ্ছে কি আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে আমরা বিএনপির হামকি ধমকিতে আসলে শঙ্কিত নয় বা বিচলিত নয়। তো গত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরের থেকে 8-9 সাল থেকেই আমরা পালা পর্বণ বিভিন্ন সময় দেখেছি, তাদের আন্দোলনও দেখেছি। সবচেয়ে বড় যে জিনিস, যে গণ অভ্যুত্থান সৃষ্টি, সরকার পরিবর্তনের 2টা পথ আছে। একটা হচ্ছে গিয়ে ভোটের মাধ্যমে, আর একটা যে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান বলতে কি বুঝাই? জনগণকে নামানো, জনগণের অভ্যুত্থান সৃষ্টি করা। তো সেটা বিএনপি জনগণকে নামাতে পারবে কিনা? হ্যাঁ, গণ অভ্যুত্থান হতে পারে, কালকেই হতে পারে যদি জনগণ নামে, এখন বিএনপি নামাতে পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। গত 15 বছর 16 বছর ধরে তারা অনবরত চেষ্টা করেছে, কিন্তু একটা সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যাত করেছে, বরঞ্চ তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো আমি যেটা মনে করি যে গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হলে পারে জনগণের সম্পৃক্ততা লাগে, এবং সেখানে বিএনপি আন্দোলন করতে করতে যে পর্যায়ে চলে যায় তাতে আর গণ অভ্যুত্থানের কোনো সুযোগ থাকে না। এখন হঠাৎ করে একটি জনসভা করেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, করতেই পারে, আমি বিএনপিকে সাধুবাদ জানাই যে তারা তাদের নেত্রী আজকে 6.5 বছর অসুস্থ অবস্থায় সাজা ভোগ করছেন। যদিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় তিনি জেলখানায় না থেকে তিনি গুলশানের বিলাসবহুল একটি বাসায় তিনি অবস্থান করছেন, সকল সুযোগ সুবিধা সহ। তো এখন বিএনপির হাতে আর কোনো অস্ত্র নেই। এখন কর্মীদেরকে নামানোর তো একটা রাস্তা রাখবে। এখন কর্মীদের নামানোর জন্য একটা রাস্তাই আছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার এই যে তার কর্মীদের যে অনুভূতি, সে অনুভূতির জায়গায় আঘাত করে কর্মীদেরকে রাস্তায় নিয়ে আসা, তাছাড়া তার কোনো স্বপ্ন নেই। এখন মানুষ তো বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, বিএনপির কর্মীরাও স্বপ্ন দেখছে। যেমন কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল আপনার বিএনপির মহাসচিব বলেছিলেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসী আন্দোলন করছি। তো ওরকমের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি যে ওরা বিভিন্ন জনের
স্বপ্ন দেখে যে এই সরকার পড়ে যাবে, কালকে এই সরকার গঠন হবে। এমনকি আমি এই নির্বাচনের আগে দেখেছি যে বিভিন্ন এলাকায় এই যে ঢাকা কলেজের সামনের ফুটপাত দখল হয়েছে, কোন জায়গা কোন প্রতিষ্ঠানে কারা যায় চাঁদাবাজি করবে সেগুলো বিএনপির ভিতর ভাগবাটোয়ারা হয়েছে। এসব স্বপ্ন না থাকলে তো তারা বাঁচবে না। তা এখন তারা স্বপ্ন দেখতেই পারে, কিন্তু আমি যেটা মনে করি আমাদের জেনারেল সেক্রেটারি যে কথাটি বলেছেন যে বিএনপির আন্দোলন হামকি দুমকি এগুলো আমরা ভয় করি নাই। মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন যে কর্মীরা অবস্থান, হ্যাঁ কর্মীরা অবস্থান নিলে জনগণ অবস্থান নিলে তো একটা বিষয় ঘটতেই পারে। কিন্তু আমি যেটা মনে করি যে প্রধান বিচারপতির বাড়ি হামলা, পুলিশকে নির্মমভাবে হত্যা করা, মহিলাদের প্রতি পথচারীদের উপর বা আওয়ামী লীগের সমাবেশে যাওয়া মহিলাদের উপর নেককারজনকভাবে হামলা করে এইগুলো করে গণঅভ্যুত্থান করা যায় না। বরঞ্চ তাদের কর্মীরা উঠে যাওয়াতেই তারা বেঁচে গেছে, না হলে জনগণ তাদেরকে এমন প্রতিহত করত যে তারা বিপদেই পড়ে যেত। তো আমি যেটা মনে করি যে এই একটা জনসভা দিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, শঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ যতদিন ভালো থাকবে ততদিন রাস্তায় আসবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ হারুন ভাই। জি, মানে আপনার কাছে আমি দুটি প্রসঙ্গেই জানতে চাই। আজকে দুটি দলের যেহেতু কর্মসূচি ছিল, জি, তো প্রথম কথা হচ্ছে আমি শিখর ভাইকে যে কথাটা বলছিলাম, এখন ধরুন বিএনপি পারছে কি পারছে না সেটি একদিকে রেখে যে দাবিটি তারা করছে, মানে বেগম জিয়ার মুক্তির দাবিতে তারা, সেটার মধ্যে কোনো যৌক্তিকতা আছে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেই রাখছেন। কেউ কেউ মনে করছেন যে বেগম জিয়াকে, মানে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন অনেকেও কেউ বলছেন যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিলে অসুবিধা কোথায়, এটি একটি দিক আলোচনা করবেন। আরেকটি দিক হচ্ছে যেটি আজিজ ভাই বলছিলেন যে আজকে মির্জা আব্বাসের এই বক্তব্যের প্রেক্ষিতে আজিজ ভাই যে বিশ্লেষণটা করলেন যে মির্জা আব্বাস বা অন্য সিনিয়র নেতারা কোথায় ছিলেন, মানে 13-14 সাল প্রেক্ষাপটে বলছে, কিন্তু 28 অক্টোবরের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন হারুন ভাই, 29 অক্টোবর সকালবেলাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন, অর্থাৎ তিনি ছিলেন। কিন্তু এরপরে তো বিএনপির স্থায়ী কমিটির মোটামুটি যারা ছিলেন কম বেশি অনেকেই গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার হয়েছেন মোটামুটি ধরুন নভেম্বরের শুরুর মধ্যে থেকে মোটামুটি সবাই গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তারাও কিন্তু কেউ মাঠে ছিলেন না, অর্থাৎ সবাই আত্মগোপন অবস্থা থেকে গ্রেফতার হয়েছেন যারা হয়েছেন। আবার আজকে একজন স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন তুলছেন কর্মীরা থাকলে মাঠে থাকলে এরকম হতো না। আবার এর আগে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি বিএনপির তৃণমূল বলছে যে কেন্দ্রের যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা নাই বলে আমরা আন্দোলনের ফসল ঘরে নিতে পারছি না। তো দুটি বিষয় নিয়ে আপনারা আমি শেষ দিয়ে শুরু করি। সেটা হলো যে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিদগ্ধ সহ আলোচক। মানে বিএনপির যে কাজটা আজকে মির্জা আব্বাস সাহেব করেছেন, এটা আসলে যেটা হয়ে থাকে সেটি হচ্ছে এ ধরনের আলোচনা পার্টির ভেতরে হয়। মানে যখন একটি আন্দোলনের মূল্যায়ন হয়, সেখানে কি ভুল ত্রুটি ছিল, সেখানে কি ড্রব্যাক ছিল, এগুলো ভেতরে আলোচনা হয়। এবং আপনি তো জানেন যে এটা নিয়ে আলোচনার জন্য তারা বারবার বলছে, কারণ তাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা আছেন তারাও মনে করেন এই আন্দোলনে অনেক ত্রুটিপূর্ণ অনেক প্রবলেম ছিল, তাই তারা তাদেরকেও বলেছে যে এটা নিয়ে আলোচনা করেন। তো আমার মনে হয় যে আন্দোলনটা ভিতরে, আলোচনাটা ভিতরে ঠিক মতো না হওয়ায় মির্জা আব্বাস সাহেব সেটা প্রকাশ্যে নিয়ে এসেছেন, যে এটা তিনি নেতাকর্মীদেরও সবাইকে প্রকাশ্যেই জানাতে চান। এবং মির্জা আব্বাস সাহেব কিন্তু আরেকটা কথা বলেছিলেন, আপনার কি মনে আছে যে আমাদের ফাঁদে ফেলেছে আওয়ামী লীগ, আমাদের নির্বাচনে যেতে দেয়নি, এটা আছে আপনার জেল থেকে বের হয়ে তারা এই কথাগুলো মেলান। তো উনি যদি বলেন যে আওয়ামী লীগ আমাদের ফাঁদে ফেলেছে, ফাঁদের কারণে আমরা নির্বাচনে যেতে পারিনি, তাহলে ওই রাজনৈতিক দলের আরেকটি ম্যাচুরিটি আছে যে তারা তাদের অপোজিশন যারা, তাদের ফাঁদটা বুঝতে পারে না। তো ধরেন যে রাজনীতিতে এই ধরনের ফাঁদ, কাউন্টার ফাঁদ, নানা পলিসি থাকে, তো প্রত্যেক দলই তো পলিসি নিয়ে আগায়। সেক্ষেত্রে বিএনপি এটি খুব ক্লিয়ার যে তারা আওয়ামী লীগের পলিসিগুলো ধরে সেই অনুযায়ী তারা তাদের কর্মসূচি, তাদের প্রক্রিয়া নির্ধারণ করতে পারেননি। এখন যদি আসেন সর্বশেষ কথায় যে যদি নেতাকর্মীরা মাঠে থাকতো, এগুলো তো ওই রকম হয় না। মানে আমি তো পলিটিক্যাল লিডার না, কিন্তু আমরা তো আন্দোলন দেখেছি। আন্দোলনে কি থাকে? আন্দোলনের সঠিক নেতৃত্ব এবং মানুষের সমর্থন। মানুষের সমর্থন বলতে যে সেটা হচ্ছে যে মানুষকে আন্দোলনে মাঠে পেতে হবে। দলীয় নেতাকর্মীরা থাকেন মাঠে, এবং আন্দোলনের মাধ্যমে যখন সরকারকে বিদায় করতে হয়, কারণ বিএনপি তো এক দফার আন্দোলনে আছে, আন্দোলনের মাধ্যমে যখন সরকার বিদায় হয় তখন যেটা একটু আগে শেখর সাহেব বললেন, শিখর ভাই, যে গণঅভ্যুত্থানের জন্য আসলে বিপুল গণঅভ্যুত্থান মানে জনগণই সরকার পরিবর্তন করে, এটাও কিন্তু একটা পদ্ধতি। কিন্তু সেই জায়গাটায় তারা এখনো নিতে পারেনি, খুব স্বাভাবিক তো, কারণ এখনই সেই কথা উঠছে কেন? আপনি খেয়াল করেন, এক দফার আন্দোলন থেকে এখন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, মানে এক দফা আন্দোলনটা কিন্তু পিছিয়ে গেল। এখন আমি কিন্তু কথা বলেছি তাদের সাথে, তারা এখন ইস্যু ভিত্তিক আন্দোলন করবে। বাংলাদেশে আন্দোলন করার মতো সবসময় ভালো ভালো উপাদান থাকে।
এবং থাকে বাংলাদেশের মতো দেশে। আপনি এখন করাপশনের একটা বিষয় আছে, তারা বিএনপি আবার ইন্ডিয়ার সাথে যে চুক্তির কথাগুলো বলছে এগুলো আছে, তাহলে তারা এখন কিন্তু ইস্যু ভিত্তিক আন্দোলনে আবার চলে যাচ্ছে। দ্যাট মিনস এক দফার আন্দোলন কিন্তু নাই, আপনি খেয়াল করবেন। কিন্তু আপনি মৌখিকভাবে বা ওই যেরকম পোশাকিভাবে এক দফার আন্দোলনের কথা আছে, কিন্তু সে এক দফার আন্দোলনটা মানে কি? এক দফার আন্দোলন তোমাকে চাই না, গো ব্যাক, তুমি চলে যাও। তাহলে কেন চলে যাবে? এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তারা এখন আবার ছোট ছোট আন্দোলন গড়ে তুলছে। আমার কাছে মনেই হচ্ছে এটি একটি টাইম পাসিং আন্দোলন, এটা আমার কাছে মনে হচ্ছে। মানে একটি রাজনৈতিক দল, এটি কিন্তু কৌশল হিসেবে আবার খারাপ না। একটি রাজনৈতিক দল যদি আরো 5 বছর আন্দোলন করতে হয়, লং রানে তার দম নিতে হবে। তো দম নেওয়ার জন্য ছোট ছোট বিভিন্ন ইস্যু ধরে সে আবার হয়তোবা আরেকটু লং টার্মে চিন্তা করতে পারে। রাজনীতিতে কিন্তু লোকসান বলতে কিছু নেই, এটা আপনাকে বলি। এটা ধরেন আমার বাবা আমাকে বলতো, রাজনীতিতে জেলে গেলেও লোকসান, ক্ষমতায় গেলেও লোকসান, বিরোধী দলে থাকলেও লোকসান। রাজনীতি পলিটিক্সে কখনো কিন্তু লোকসান নাই। এই জিনিসগুলো যদি কোনো রাজনৈতিক দল বুঝতে পারে, তাহলে তারা জনগণের জন্য কাজ করছে। টার্গেট ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গেলে কি করা যায়? জনগণের জন্য বেশি উপকার করা যায়। কিন্তু তাদের তো যারা আন্দোলন করে, যে অবস্থানেই থাকে না কেন, তারা সবাই তো জঞ্জাল সরাতে চায়। তো সে লং রান আন্দোলন এখন যেতে পারে। এখন সাকসেস বলতে যদি বুঝায় এই সরকারকে বিদায় করা এবং একটি নির্বাচন তাদের বিএনপি যেরকম চায় সেইভাবে তত্ত্বাবধায়ক সরকার বদল হওয়া এবং বিএনপির ক্ষমতায় যাওয়া, সেটি কখন তারা অর্জন করতে পারবে এবং এটি বিএনপির জন্য সেই সৌভাগ্য হবে কিনা, অন্য কোনো আবার ধরনের ভিতরে রাজনৈতিক দল তো দাঁড়াতেও পারে। আমি 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 কিন্তু আগামী 5 বছর পর বাংলাদেশের পলিটিক্সে কী গুণগত পরিবর্তন আসবে এই ফোরকাস্ট করার ক্যাপাসিটি আমার অন্তত নাই। কিন্তু আমি একটা জিনিস বলি যে এখন আমরা যেভাবে আলোচনা করি, বিষয়টা এরকম নাও থাকতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আজিজ ভাই, বিএনপির কর্মসূচি, যেহেতু হারুন ভাই যেভাবে করে বিশ্লেষণ করলেন সেটার সূত্র ধরেই বলি, যেহেতু নির্বাচনটি হয়ে গেছে, মাত্র কয়েক মাস হলো নির্বাচন হয়েছে, তো এখন খুব স্বাভাবিক বাস্তবতাই হচ্ছে যে আবার তত্ত্বাবধায়কের আন্দোলনটিতে বা যে তারা যে এক দফায় ছিল নির্বাচনের আগে, সেটিতে তারা যাবে না, ইস্যু খুঁজছে। বেগম জিয়া তাদের চেয়ারপারসন, দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি, সেই ইস্যুতে তারা মাঠে নেমেছেন, তাদের জায়গা থেকে যৌক্তিক। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন যে বিএনপির এখনকার আন্দোলন কিংবা কর্মসূচি সেটি হচ্ছে বেগম জিয়াকে মুক্ত করার জন্য নয়, তারা তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তারেক রহমানকে, মানে বেগম জিয়াকে মুক্ত করা নয়, বরং তারেক রহমানকে দেশে আনা কিংবা তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা বিএনপির কাছে মুখ্য। আপনি কি মনে করেন? দেখেন, আমাদের রেফারেন্স অনেক দেওয়া যাবে, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে ডাইনেস্টি পলিটিক্সের পার্ট, এটা বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল চলছে না। এখনো যতগুলো দল দেখেন উপরের দিকে, সবগুলো দলেই তাই। সুতরাং তারেক রহমানকে প্রতিষ্ঠিত তো করতে চাইবেই, মাইনাস তারেক রহমান বিএনপি তো হবে না। কারণ আমাদের দেশে এইটাই ডাইনেস্টি পলিটিক্সটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা না হয়ে যদি গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত হতো, আমরাও যখন ছাত্র সংগঠন করেছি, এখন তো আওয়ামী লীগও ইশারায় নেতা হয়, বিএনপি তো তাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনার এই যে দেখলেন না কি 41 জন পরিবর্তন করে ফেললো। হ্যাঁ, তো এটা তো গণতন্ত্রের নজির নয়, গণতন্ত্রের চর্চা নয়। গণতান্ত্রিক চর্চায় নেতারাই নেতা নির্বাচন করবেন, সেই পদ্ধতিতে আমরা যাইনি। অর্থাৎ আমি যেটা বারবার বলি, আমি লিখেওছি যে পার্টিগুলোর মধ্যে তো গণতন্ত্র নাই। আওয়ামী লীগ তো কাউন্সিল ছাড়া কোনো কমিটি করে, কাউন্সিল ওটা লোক দেখানো। আচ্ছা, ওটা লোক দেখানো। আপনার 10 জন মহাসচিব সাধারণ সম্পাদক প্রার্থী হলেন, একজনকে এসে প্রস্তাব করলেন, কে ওবায়দুল কাদের, বাস হাততালি দিয়ে হয়ে গেল, শেষ। হ্যাঁ, অর্থাৎ ইশারায় কাফি। হ্যাঁ, ব্যাপারে কি মানে একটু ঘুরে খাইলো আর কি, কিন্তু গণতান্ত্রিক চর্চা নেই। এখন তো আওয়ামী লীগের যেই কথা বলে, এটা বঙ্গবন্ধু কন্যা নেত্রী এটা করবে, নেত্রী এটা আদেশ দিছে, নেত্রী এটা করছে, এক ব্যক্তিতে চলে গেছে। গণতন্ত্র তো কালেকটিভ লিডারশিপ, সেই জায়গায় তো কোনো পার্টি নেই, কোনো জায়গায় পার্টি নেই। আগে তো আমরাও তো ছাত্র রাজনীতি করে দেখছি, তখন তো কালেকটিভ লিডারশিপ ছিল, সেটি তো নাই বাংলাদেশে। সুতরাং আপনি যেটা বলছেন যে তারেক রহমানকে প্রতিষ্ঠিত করতে চাইবেই, এখন যদি ধরেন মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি থেকে অবসর নেন বা না থাকেন, তাহলে তো দেখবেন ঠিক তার ফ্যামিলিরই একজন নেতা হবে, তখন তাকেই প্রতিষ্ঠিত করতে চাইবে, গ্রহণ করুক আর না করুক। অনেক আগে, বহু আগে আমাকে একজন বলেছিল যে ইউনিয়নে, আমি তাও বলি ভাষামতিন, তিনি আমার এলাকার লোক, আমাকে দেখা হয়েছে, বলছে প্রেস ক্লাবের সামনে, তুই বেলা ইউনিয়ন করিস? বললাম যে হ্যাঁ করি। তো কোন পক্ষে করিস? বললাম যে অমুক পক্ষে করি। কয় তোর সাথে তারেক রহমানের খাতির আছে? হ্যাঁ। বললাম যে না। কয় যে
বিএনপির লাইনে যদি থাকিস তারেক রহমানের সাথে খাতির রাখতে হবে, আর আওয়ামী লীগের সাথে যদি থাকিস তাহলে ওই যে দেখ জয় বড় হচ্ছে ওর সাথে লাইন করতে হবে। অর্থাৎ উনি বলছে, কিন্তু তারা নেতা হবে কিনা তা বলতে পারবো না, জাতির নেতা হবে কিনা বলতে পারবো না। এই যে তারা মানে শ্রদ্ধ লোকগুলো যে কমেন্ট করছে সে বহু আগের কথা। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে পার্টি যে ততগুলো পার্টি আছে আপনি দেখেন মোটামুটি বড় পার্টি যে উত্তরসূরি, মানে উত্তরাধিকার সূত্রে জমির মালিক সম্পত্তির মালিক যেমন হয় পার্টিগুলোর মালিকও তাই হবে, এটা আপনি রোধ করতে পারবেন না। হ্যাঁ, এটা আমি রোধ করতে পারবো না। কিন্তু এখন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসঙ্গে যে কথাটা আলোচিত হয়, আমি একটু আগে বলছিলাম না যে বিএনপি করেন না এমন অনেকেও বেগম জিয়াকে বিদেশ চিকিৎসার মধ্যে যৌক্তিকতা দেখেন, তা আবার বিএনপি করেন না বা এমন অনেকেও বা বিএনপি করেন এমন অনেকেও তারেকের নেতৃত্বের গুণাবলী নিয়ে প্রশ্ন রাখেন, বা তারেক বিএনপির জন্য সম্ভাবনা নাকি বিএনপির জন্য বোঝা, সেই প্রশ্নটাও করেন। দেখেন কানে কানে এখন প্রধানমন্ত্রী তো অদ্বিতীয়, কিন্তু আমাদের কাছে কানে কানে ওনারও সমালোচনা, মানুষ সমালোচনা থাকবে। তারেক রহমানের বেশি থাকতে পারে, শেখ হাসিনার কম থাকতে পারে, সমালোচনা মানুষের থাকবে। সুতরাং এইটা বলে কাউকে আপনি ফেরেস্তা বানাইতে পারবেন না, সমালোচনা থাকবে। বিএনপির ভিতরে হয়তো এখন একজনের সমালোচনা করা মানে কি আরেকজনকে ফেরেশতা বানানোর চেষ্টা? না, তা বলছি না। আপনি তো বললেন। আমি বলছি যে মানুষ ফেরেশতা না, প্রত্যেক মানুষ দোষে গুণে মানুষ, সমালোচনা থাকবেই। কিন্তু পরিষ্কার বক্তব্য হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো সংগঠনে ডাইনেস্টি মানলে পলিটিক্স করবে, না হলে গেট লস। জি, ধন্যবাদ আপনাকে। শিখর ভাই, মানে এরই মধ্যে যে আলোচনাটা হচ্ছে বা এটাই বাস্তবতা যে আওয়ামী লীগকে খুব মানে চ্যালেঞ্জ জানানোর মতো কিছু বিএনপি করতে পারছে না। গত 3 মেয়াদেও পারেনি, এবারে আপনারা যখন নতুন করে এসেছেন তখনও পারছে না। তো সেটি না রেখে সেই দিকে না গিয়ে আমি আপনাদের সম্পর্কে একটু বলতে চাই। ধরুন হারুন ভাই কিছুটা বলছিলেন, আমাদের আজিজ ভাই বলছিলেন দুর্নীতির প্রসঙ্গটি। এখন দুর্নীতির প্রসঙ্গে আওয়ামী লীগ বলে যে দুর্নীতি কেউ করলে তার দায় আওয়ামী লীগ নেবে না, খুব স্বাভাবিকভাবেই নেবে না। কোনো জায়গাতে কারোর দুর্নীতির বিচার হলে সেখানে সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না, খুব স্বাভাবিকভাবে করবে না, করছেও না দেখছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে তারপরেও যেহেতু সরকারে আওয়ামী লীগ এবং দুর্নীতির প্রসঙ্গগুলো খুব জোরালোভাবে আলোচিত হয়, এটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কিনা বা এটা আওয়ামী লীগকে বিব্রত করছে কিনা? বিষয়টা আমি একটু পরে আসি। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে নিই, যেটা আপনি আগে প্রশ্ন করেছেন, আমি সেটা যাইনি। জি, যে বিএনপি ঘটনার বাইরেও কিছু সুদীজন মনে করেন বেগম খালেদা জিয়ার বিদেশে ট্রিটমেন্ট করলে অসুবিধাটা কি। জি, মানে এটা মানবিক দৃষ্টিতে অনেকেই মনে করবে, যে কোনো মানুষই মনে করবে যে একটা বয়স্ক মানুষ 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, অসুস্থ মানুষ তাকে দেশের বাইরে পাঠালে অসুবিধা কি। কিন্তু আপনার আইনি একটা প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়ায় আইনগতভাবে যদি অ্যালাউ না করে মানবিক কারণে তো আপনি পাঠাতে পারেন না, এটা আদালতের এখতিয়ার। তো সুতরাং এইটা নিয়ে আমাদের সে সহানুভূতি সব থাকতে পারে, কিন্তু আপনি আইনের বাইরে যেহেতু তার কোনো হস্তক্ষেপ করতে পারেন না। সুতরাং এটা নিয়ে আলোচনা। আর এই প্রসঙ্গে আপনার যে কথাটি এসেছে তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে, আমি যেটা পার্সোনালি মনে করি, আমি যেমন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ঘরানাতে আমার জন্ম, তো আমি বলা যায় যে আমি একটা মৌলবাদী আওয়ামী লীগ। তারপরও আমি একদম সাধারণ মানুষ হিসেবে বলি যে বিএনপির রাজনীতির মূল সমস্যাটা তারেক জিয়া। যদি বলেন কেন, আমি ব্যাখ্যাটা দিই। যখন লাস্ট বিএনপি ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বেগম খালেদা জিয়া যেমন পাওয়ার হাউস প্রধানমন্ত্রী, তিনারা তো পাওয়ার হাউস থাকবেন, কিন্তু তাদের কিন্তু সেকেন্ড একটা পাওয়ার হাউস ছিল, এবং সেটাকে রাষ্ট্রীয় যন্ত্রকে যেভাবে ব্যবহার করেছে, আপনি 10 ট্রাক অস্ত্র, বগুড়ায় ট্রাককে ট্রাক গুলি পাওয়া, ইন্ডিয়ার পুরুলিয়ায় বাংলাদেশি বিমান থেকে অস্ত্র ফেলা, ঠিক আছে, 21শে আগস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনা সহ টোটাল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। তো এই সব কিছু মিলায় আসলে জনগণ তারেক জিয়াকে একসেপ্ট করবে না। সে প্রমাণিত সত্য যে সে একজন দুর্নীতিবাজ। আপনি দেখেন যে মানি লন্ডারিং মামলায় তাদের টাকা কিন্তু বৈধ আইনগতভাবেই কিন্তু ফেরত আনা হয়েছে, এবং সেই মামলায় তারা দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে তারা দুর্নীতি প্রমাণিত যে তারা দুর্নীতিবাজ, তারা প্রমাণিত 21 আগস্টে গ্রেনেড হামলায় তার সম্পৃক্ততা, এই যে অস্ত্র মামলাগুলোই তার সম্পৃক্ততা। সুতরাং একজন সন্ত্রাসী, একজন স্বীকৃত দুর্নীতিবাজ, তাদের কাছে তো জনগণ, রাষ্ট্র, সরকার নিরাপদ হতে পারে না। সুতরাং আমি যত মনে করি যে আজিজ ভাই যে কথাটি বলেছেন যে হ্যাঁ,
কারণ প্রত্যেকটি পরিবারে আমরা মনে করি ঐক্যের প্রতীক। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী ঘরানার যারা আমরা আওয়ামী লীগটা করি তারা আমরা মনে করি আমাদের ঐক্যের প্রতীক হচ্ছে সে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সারা জীবন থাকবেন না, আওয়ামী লীগ তো থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে। যদি পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাবসেন্টে কে আসবে, তখনও আমরা আমাদের ওই ঐক্যের প্রতীক হিসেবে আমরা একজনকে বেছে নেব। তো এইটা থাকবে, এটা পৃথিবীর সব দেশে আছে, ওগুলো ভাবছি না। তো এখন পরবর্তী প্রশ্নটা আপনি যেটা করেছেন, পরবর্তী প্রশ্ন আমি বলছিলাম যে দুর্নীতিটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। দুর্নীতিটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং আপনি দেখবেন যে আমরা গত গভর্নমেন্টে প্রথম গভর্নমেন্ট ফর্ম করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা আছে দুইটা। একটা হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর একটি আছে মানুষের জীবনযাত্রাকে লক্ষ্য করে তাকে আইনের আওতায় আনা। আপনারা দেখবেন যে মানুষ পোর্শে বা মার্সিডিজ বেঞ্জ বা বিভিন্ন গাড়ি কিন্তু রাস্তায় ফেলে যেতে বাধ্য হয়েছে, কারণ দুর্নীতির বিরুদ্ধে ট্র্যাক করা হয়েছে। আজকে আপনি দেখেন যে ছোট ছোট ঘটনার থেকেই কিন্তু এই বড় বড় দুর্নীতিবাজদের এগুলো বের হয়ে আসছে, এবং সরকারের ঘোষণা মতে কাউকে কিন্তু সেখানে প্রোটেকশন দেওয়া হচ্ছে না। তদন্ত হবে, তদন্তের মাধ্যমে যদি কেউ দুর্নীতিতে দোষী হয়ে থাকে ব্যক্তির দায়ের, সেটা সরকার নিবে না, সেটা কোনো রাজনৈতিক সংগঠন নেবে না, যার যার সেটা তাকে বহন করতে হবে, সরকার নেবে না। এখন সমালোচিত যে দুর্নীতির কথাগুলো এখন মার্কেটে প্রচলিত আছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সরকার নিরপেক্ষভাবে তদন্ত করাচ্ছে, এবং আমি যদি মনে করি যে তদন্ত শেষে তারা বিচারের, যদি তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়, অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সরকার কাউকে প্রোটেকশন দিবে না। হারুন ভাই, সরকার কাউকে প্রোটেকশন দিবে না, সরকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। গত দুটি নির্বাচনে, একাদশ এবং দ্বাদশ নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো এখন ধরুন এই যেই চলমান যে বিষয়গুলো, মানে মামলা তো একটি হয় না, চলমান অনুসন্ধানগুলো, এগুলো চলার পরেও কেউ কেউ প্রশ্ন রাখছেন যে হারে দুর্নীতি হচ্ছে সে হারে কি এখানে তদন্ত অনুসন্ধান ইত্যাদি চলছে কিনা। এটি হলো একটি বিষয়। আর আরেকটি প্রসঙ্গ আপনার কাছে আমি জানবো, একই সঙ্গে দুটি প্রসঙ্গ। সেটি হচ্ছে যে বিএনপির নেতারা সম্প্রতি বলেছেন যে তারা পুনরায় জামাতের সঙ্গে বিভেদ এবং দূরত্ব বলে, কোট আনকোট বলছি বিএনপি নেতাদের ভাষায়, বিভেদ এবং দূরত্ব বলে আবারও তারা একসঙ্গে সরকার বিরোধী আন্দোলনে নামতে চায়, এবং এটি নিয়ে আবার বিএনপির যুগবদ্ধ আন্দোলনের যারা শরিক, বিশেষ করে বাম দলগুলো যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। তা আমি বলছি যে 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়েছিল মূলত, অনেকেই বিশ্লেষকরা বলেন জামাতকে বিএনপি থেকে দূরে রাখার জন্য বিএনপি কৌশলটা নিয়েছিল। তো এখন আবার এসে জামাতকে সঙ্গে নিয়ে যদি হাঁটে বিএনপি, লাভ ক্ষতি কিরকম হবে আপনি কি মনে করেন? জি, প্রথমটা দিয়ে শুরু করি। আপনি বলছেন জিরো টলারেন্স। জি, দুর্নীতির তদন্ত হওয়া জিরো টলারেন্স প্রমাণ করে না। আমি স্ট্রেট বলে দিচ্ছি। দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এনবিআর এর মতিউর রহমান সাহেব আর পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব। তো পুলিশের আইজি বেনজির সাহেব পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন, তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে। শুদ্ধাচার পুরস্কার উনি নিজেরটা নিজে নেননি, তার ঊর্ধ্বতন, আমি জানি না কদ্দূর ঊর্ধ্বতন, তারা তাকে জাজ করেছে হি ইজ এ গুড ম্যান, রাইট ম্যান, শুদ্ধাচার পুরস্কার দাও। তাহলে কি স্টেট মেকানিজম এখানে ফেল করেছে? তারা কি বেনজিরের এই ঘটনা জানতে পারেনি? তাহলে তারা জেনে শুনে দিয়েছে, অথবা মেকানিজম ফেল করেছে, নাম্বার 1। নাম্বার 2, আসেন এনবিআর এর মতিউর রহমান সাহেব, উনি এনবিআর এর মেম্বার, তো এনবিআর এর চেয়ারম্যান আছে না, উনিও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত। তাহলে তাকে তো জেনে শুনে এটা দেওয়া হয়েছে। তাহলে কি ওই প্রসেস ফেল করেছে, না তারা জেনে শুনে তাকে এখানে দিয়েছেন? সুতরাং এগুলো বাজে কথা। আমি স্ট্রেট খুব সহজে বলি যে নো জিরো টলারেন্স। এগুলো রাষ্ট্রের কোনো একটা অংশের ইন্ধনে এরা লালিত, বর্ধিত এবং পোষিত হয়। এরা রাষ্ট্রযন্ত্রকে, তাদের ক্ষমতার যন্ত্রকে ব্যবহার করে এই সমস্ত অবৈধ অর্থ উপার্জন করে। কারণ হচ্ছে দুর্নীতি দমন কমিশন ধরবে, তার আগে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্টারনাল মেকানিজম থাকে, তার তো নিজস্ব একটা ব্যবস্থা থাকে তার কর্মচারীদের ওভারসি করার জন্য। যে টপ বস, তিনি তো দেখেন ইমিডিয়েট কী করেন। এখন পুলিশের টপ বস যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তো আর কে কি দুর্নীতি করেন সেই প্রশ্ন আর তো নতুন করে তোলার উপায় নেই। এনবিআর এর একজন সদস্য যিনি জাস্ট চেয়ারম্যান এবং মেম্বার, খেয়াল করেন, উনি যদি এইভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আর তো কিছু বলার থাকে না। তাহলে নিচে কি হবে সেই বিষয়ে আমি জানি না। এখন দেখেন, আপনি বদিউর রহমানের কথা শোনেন তো, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, যে তার জন্য ওই সময় কি তদবির হয়েছে। এখন আপনি দেখেন, আপনার কি মনে হয় দুইজন? এটা হিম শৈলের খুব উপরের একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি হিসাবটা করেন, তাহলে অ্যান্টি কারাপশন কমিশন কয়জনকে ধরতে পারছে, কয়জনকে?
আপনি কি আজকে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের দুর্নীতির তদন্ত শুরু করা যাবে না এমন দাবিও তুলছে? তাহলে সাহসটা কোথায়? আপনি আপনার বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, আমার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, একজন সাংবাদিক নেতা হিসেবে আজিজ ভাই কি বলতে পারে? যেন তদন্ত নিরপেক্ষ হয়, এর বেশি তো কথা না। কিন্তু আপনি যখন বলবেন তদন্ত 2 নম্বরই হচ্ছে, তদন্ত হলুদ হচ্ছে, তখন মানে কি? স্বরাষ্ট্রমন্ত্রীও সেম কথা বলেছেন। এই কথাগুলো দিয়ে কি মনে হয়, মানে কোনো না কোনো ফর্মে দুর্নীতিবাজদের কেউ কেউ প্রোটেকশন দিচ্ছেন। সুতরাং দুর্নীতির যে চ্যালেঞ্জ বলা হচ্ছে আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য, চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বিভিন্ন জায়গায় হাত পা গজিয়ে শক্তিশালী হয়েছে। অর্থাৎ যখন বেনজির সাহেব পুলিশের আইজিপি থাকেন, উনি বলেছেন না দুর্নীতির টাকা করে ঘর থেকে বের করে আনবো, মাটির নিচ থেকে আনবো, তাহলে তাকে তো মাটির নিচ থেকে আগেই গভর্নমেন্টের আনা উচিত ছিল। মানে আপনি যখন সার্ভিসে ছিল তখন তার এই দুর্নীতি চোখে পড়ে নাই? তখন কি তিনি ওই ভাওয়াল রিসোর্ট জানি না আমরা, তখন কি ওগুলো কেউ জানে না? গভর্নমেন্ট জানে না? আমি কি বিশ্বাস করতে হবে এগুলা? গভর্নমেন্ট বলতে আমি অর্গানগুলো বুঝছি। সুতরাং এগুলা আমি কখনোই নেব না, নিচ্ছি না। আমরা দেখতে চাই এই 2 জন অন্তপক্ষে, এই 2 জন কোন বিচার হয়। আইনের অনেক ফাঁক ফোকর আছে, আপনি খেয়াল করবেন, নানা কাহিনী তৈরি হবে। এরপর আসেন বিএনপি জামাত প্রসঙ্গ। আমি পার্সোনালি এর আগেও বলেছি যে আমি অনেক সময় বলেছি বিএনপি জামাতকে নিয়ে একটা মানে কি বলবো, অম্ল মধুর খেলায় থাকে। আপনি জানেন তো বিএনপির ভিতরেই জামাত বিরোধিতা আছে। তো বিএনপি আসলে সমস্যা কি, জামাত হচ্ছে বিএনপির একটি শক্তি। যখন জামাত বিএনপির সঙ্গে ইনক্লুড হয় তখন তাদের আন্দোলন চাঙ্গা হয়। তারাই গত আন্দোলনগুলো বুঝতে পেরেছে এবং অনেকেই কিন্তু চান, এবং আমরা যদি খোঁজের শীর্ষ নেতৃত্ব চান জামাতকেই আন্দোলনের মাঠে নামাতে হবে। কিন্তু এটা সমস্যাটা হচ্ছে জানেন তো, জামাতকে দেশের মানুষ টেক করে না। এটি হচ্ছে বিএনপির জন্য আরেকটা সমস্যা। সুতরাং তারা হচ্ছে এই জামাত শক্তিকে ভর করতে চায়, জামাতের গ্রহণযোগ্যতা নাই। আমি মনে করি শুধুমাত্র জামাত, বিএনপি না, যে কোনো রাজনৈতিক দলের এই জামাত নির্ভরতা থাকা উচিত না এবং জামাতকে ত্যাগ করা উচিত। আর ব্যক্তিগত অভিমত, বহু আগেই এদেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত ছিল এবং সেই দায়িত্বটা সরকারের। কেন আদালতের রায়ে জামায়াতকে একটি সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, যুদ্ধাপরাধের সংগঠন বলা হয়েছে। আপনি দেখেন, যদি নুরেমবার্গ ট্রায়াল দেখেন, যদি টোকিও ট্রাইব্যুনাল দেখেন, আপনি যদি যুগোস্লাভ ট্রাইব্যুনাল দেখেন, আপনি যদি রুয়ান্ডা ট্রাইব্যুনাল দেখেন, তাহলে এই দেশে জামাতের পলিটিক্স থাকা উচিত না। পারে যে পলিটিক্স করতে, নাৎসি তাদের সন্তান সন্ততি, তাদের সংগঠন, তাদের উত্তরাধিকার, ওই প্রতীকটাই ব্যবহার করতে পারে না। এটা জাতি হিসেবে দুর্ভাগ্য যে এরপরও জামাত আছে, জামাতের সাথে পলিটিক্স করে এবং বিভিন্ন দল বিভিন্ন সময় সুবিধাও নেয়। এবং আমি এখান থেকে বলছি একজন নাগরিক হিসেবে, জামায়াতের এদেশের রাজনীতি নিষিদ্ধের সমস্ত প্রক্রিয়া শুরু করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আজিজ ভাই, হারুন ভাই একটা কথা বলছিলেন এর আগের আলোচনায় যে বিভিন্ন ক্ষেত্রেই মানে কৌশল পাল্টা কৌশল, তো আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি পেরে উঠতে পারেনি, অথবা আওয়ামী লীগের কৌশলের পাল্টা কৌশলটা বিএনপি নিতে পারেনি। মির্জা আব্বাসের জেল থেকে বের হয়ে মন্তব্য করার প্রসঙ্গে হারুন ভাই বলছিলেন। তো একই রকমভাবে এখন আমি এটা এই কারণে বলছি, জামাতকে আবার আন্দোলনের সঙ্গী হিসেবে বিএনপি মাঠে চাইছে বা এরকম কথা যদি বিএনপি নেতারা বলছেন, আমি যেটি বলছিলাম নির্বাচনের আগে মানে তো বেশ বছরখানেক আগেই 20 দলীয় জোট বিএনপি ভেঙে দিল, জামাত তাদের মতো করে আন্দোলন করলো। এমনকি বিএনপি যখন যুগপৎ আন্দোলন শুরু করলো তখনও কিন্তু জামাতকে রাখেনি। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচিতে মালিবাগ এলাকায় জামাত যুক্ত হওয়ার চেষ্টা করেছিল, বিএনপি তখন বিবৃতি দিয়েছিল যে এটি আমাদের আন্দোলনের সঙ্গী তারা নয়। কিন্তু এখন আবার নির্বাচনটি পার হয়ে যাওয়ার পর এসে যখন আবারও একই কৌশলে তারা যাচ্ছে, তাহলে ব্যাপারটি কি যে বিএনপি আসলে নতুন কোনো কৌশল নিতে পারছে না, বা অথবা জামাত ছাড়া চলার কৌশল নিয়ে সেই কৌশলটা খুব বেশি কার্যকর হয়নি বলে এখন আবার আগের জায়গায় ফেরত যেতে চাচ্ছে, এরকম? দেখেন, বিএনপি আপনি বলছেন 20 দল কিন্তু ভেঙে দিয়েছিল, কারণ জামাত 20 দলের ভিতরে ছিল বলে বরাবরই স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে বিএনপিরও তকমা পেয়েছিল। ছোট করে বলবেন। তো এই জন্যই হয়তো বিএনপি এটা চেয়েছিল জামাত বাদ দিয়ে, অর্থাৎ আলাদাভাবে আন্দোলন করা, কিন্তু তাতে কিন্তু বিএনপি মুক্তি পায় নাই। সরকারেরও যদি মনে হয় যে রাজনীতিতে তাদের করা উচিত না বা রাজনীতিতে না, কিন্তু আওয়ামী লীগও কিন্তু যখন ওই 96 সালে জামাতের নিচে হেফাজতকে মানে জামাতের ইলেকশনে হেল্প নিছে, প্রফেসর গোলাম আজম ডাইরেক্ট বলে দিছে ভোট দিতে, ভোট নিয়ে তো নিয়ে আসছে, ক্ষমতায় আসছে।
হ্যাঁ, আওয়ামী লীগ যেটা বলে যে কেয়ারটেকার আওয়ামী লীগ আন্দোলন তো বলে না, আমি বলছি কেয়ারটেকার যে- আন্দোলন তো জামাতের আন্দোলন, জামাত না, করেছে, আওয়ামী লীগের আন্দোলন এটা আওয়ামী লীগ বলছি না, করেছে। তাহলে 96 সালের নির্বাচনে, জাতীয় নির্বাচনে, জাতীয় নির্বাচন। আমি এটা জানি না, শিখর ভাই নিশ্চয়ই হ্যাঁ, দুই, শোনেন, আর ব্যাপারটা হলো যে জামাত ইসলাম, আমার কথা হলো যে তাদের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু কেসটা তো কোর্টে পড়ে আছে, অনেক কেস তো গতি পায়, এটা পায় না কেন? হেফাজতের মিটিংয়ে ভেঙে দিল, সেই হেফাজতে কিন্তু আবার কমিশনে গিয়া প্রধানমন্ত্রী উপদেও নিলেন। তো অর্থাৎ রাজনীতিটা, এইটাই বলছি, রাজনীতিটা কারো পরিষ্কার না, মানে যারা ভোট কোন দিকে কার বেশি ওই জায়গায় খাতির করা। তো এই জন্য আমি বলছি যে রাজনীতিতে সুশাসন যতক্ষণ না আসবে, গণতান্ত্রিক অঙ্গীকার যতক্ষণ ঠিক না থাকবে, রাজনৈতিক অঙ্গীকার যতক্ষণ ঠিক না হবে, ততক্ষণ এইটা চলবে। শিখর ভাই। না, আমি হারুন ভাইয়ের সাথেই মানে সুর মিলাই, সেটা হচ্ছে গিয়ে জামাতের আসলে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকার উচিত না, কারণ তারা পাকিস্তানের প্রতি অনুগতশীল একটি রাজনৈতিক দল, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, এখন পর্যন্ত ওই কর্মকাণ্ডের জন্য তারা প্রকাশ্যে কোনো ক্ষমা চান নাই, বা তারা সেটা যে ভুল ছিল সেটা স্বীকার করে নাই। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে এটা জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই। এবং আমারও সরকারের প্রতি আমার যেটা আহ্বান বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, যে তাদের আইনগতভাবে নিষিদ্ধ করা উচিত, আমি যেটা মনে করি। আর আজিজ ভাই যে কথাটি বললেন যে 96 এটা ভুল তথ্য উনি জাতির সামনে পরিবেশন করেছেন। আমরা 96-এ ছাত্র রাজনীতি করি, আমরা কোথাও কোনো জায়গায় জামাতের কোনো ভোট আওয়ামী লীগের পক্ষে পড়তে দেখিনি, এবং কোনোদিনও পড়বে না। এটা খুবই, কারণ জামাত খুবই স্পষ্টভাবে মনে করে যে এদেশের স্বাধীনতার ধারক বাহক বা স্বাধীনতার পক্ষের একটি শক্তি হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং তারা হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী একটি, এই দেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি। সুতরাং এই ভোটটা আওয়ামী লীগের পক্ষে আসবে না, তাদের গোলাম আজম যদি বলেও থাকেন তাও ভোট দিবে না। সুতরাং এই ঐক্যের কোনো সুযোগ নাই। এখন বিএনপি জামাতের সাথে যুগপৎ আন্দোলন করতে চায়, বিরোধিতার খাতিরে যত শক্তি পাওয়া যায় সেই শক্তি কোরানোর চেষ্টা তারা করবেই, এটা করতে পারে, করুক। কিন্তু আমি যেটা মনে করি যে আখেরে জামাতের সাথে নিয়ে আন্দোলন করেন, জামাতের সাথে নিয়ে রাজনীতি করেন, এই কিন্তু হারুন ভাই যে কথাটি বলেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু এটা পছন্দ করে না, এবং বিএনপিরই একটি বড় অংশ আছে যারা এটাকে সহজভাবে নেবে না। আজকে হয়তো দেখা যাবে যে সরকারের বেকায়দা ফেলানোর জন্য, শক্তি ভারী করার জন্য অনেকেই জামাতকে সাথে রাখতে চাবে, কিন্তু আখেরে যে তাদের ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটি গাছের উপর যদি পরগাছা হয়, একটা সময় কিন্তু পরগাছা গাছটাকে খেয়ে ফেলে, ঠিক আছে? সালাউদ্দিন কাদের চৌধুরী যে কথাটি বলেছিলেন যে একসময় দেখতাম যে কুকুর লেজ নাড়ে, লেজে কুকুর নাড়ে, এই টাইপের অবস্থা হয়ে যাবে। সুতরাং আমি যেটা মনে করি যে কথাটি এর আগে হয়েছে যে বিএনপি আওয়ামী লীগের, আজিজ ভাই বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিএনপিকে রাখার যে ফাঁদটুক, সেই ফাঁদে আমরা পা দিয়েছি। হ্যাঁ, আমরা বারবার এই টকশোতে, আপনার টকশোতে আমরা বলার চেষ্টা করেছি যে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পদ্ধতিতে একটাই পথ, সেটা হচ্ছে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলনটি করছিলেন, সেই আন্দোলনটি নির্বাচনের পরে করেন। যদি আওয়ামী লীগ ভোট কারচুপি করে থাকে, যদি আওয়ামী লীগ যদি নির্বাচনকে সরকারকে ব্যবহার করে নির্বাচনকে রায়টা যদি তাদের পক্ষে নেয়, তাহলে তখন আন্দোলন করেন, তখন জনগণ তার পক্ষে থাকবে। এখন আপনি 14 সালের নির্বাচনের কথা, 18 সালের নির্বাচনের কথা নিয়ে আসেন। 18 সালের নির্বাচনের পরের দিন বিএনপির মহাসচিব বগুড়ায় দাঁড়িয়ে বলেছে নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট। যখন তারা রেজাল্ট পায় না, তখন বলছে যে নির্বাচনে কারচুপি। এই দ্বিমুখী কথা বলতে হবে না, একটা জিনিসটাই 18 নির্বাচনের দিন সকাল 10:30টার দিকে বিএনপি মহাসচিব 11:30 এখন পর্যন্ত ভালো, 11:30 এখন পর্যন্ত ভালো না, নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট এখন পর্যন্ত। এবং দেখেন যে সেই দিন যদি এই 5-7জন শপথ না নিয়ে সেদিনকে থেকে আন্দোলন করতে পারত। এখন আপনার নির্বাচিত 5-6জন সংসদ সদস্য শপথ নিলেন, ইরানে শপথ নিতে দিলেন না, মহাসচিবকে শপথ নিতে দিলেন না, সেখানে আবার উপনির্বাচনে অন্যকে পাশ করায় নিয়ে এসে আপনি তাকে শপথ নিয়ে আলেন। মানে আসলে আপনাকে তো কি চান, এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে। এই যে অবুঝের মতো আন্দোলন করতে গেলে তো ফাঁদে পা দিতেই হবে। এখন প্রত্যেকটা রাজনীতি, যেটা আজিজ ভাই বলেছেন, যেটা স্ট্র্যাটেজি থাকে। এখন আমাদের স্ট্র্যাটেজি যদি তুমি পা দিয়ে লস করো, তাহলে তো কিছু করার নাই। যে ট্রেন চলে গেলে পরে ট্রেনের জন্য তো অপেক্ষা করতে হবে। আমি যেটা মনে করি যে এসব আন্দোলন সংগ্রাম এইগুলো না করে আরেকটি নির্বাচনের জন্য,
এবং সেই নির্বাচনে এসে সেই নির্বাচনে তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যেটা চাই সেটা যদি নির্বাচন কমিশনের কাছ থেকে না পায়, যদি জনগণ মনে করে যে না জনগণের রায়কে করে ছিনিয়ে নেওয়া হয়েছে, যেটা 96-এর 15ই ফেব্রুয়ারি জনগণ মনে করেছিল যে বিএনপি ভোটটি কারচুপি করে নিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেটা হবে। ধন্যবাদ। হারুন ভাই, 1 মিনিট মতো সময় আছে, খুব ছোট করে গেলে আপনার কাছে বলে, ধরুন আপনি বা এর আগে যে সমালোচনার জায়গাগুলো আছে আওয়ামী লীগের, সেই সমালোচনাগুলো তো হবেই, কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে অল্টারনেটিভ অন্য একটি দল বিএনপি যারা ক্ষমতায় যেতে চায়, এই সব ব্যত্যয় বা সমালোচনা যেটা আওয়ামী লীগের সরকারের আছে, তার বিপরীতে কোনো ভিশন কি তারা দিতে পারছে জনগণের সামনে বা দিয়েছে? এটি খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন। দুটি হচ্ছে যে বিরোধী দলে যারা থাকেন বা বিএনপি কি বলি, তাদেরকে হোপ দেখাইতে হয়। হোপের জায়গাটা আপনি ভিশনের জায়গাটা বলছেন, যথেষ্ট হোপ তারা দিতে পারে না বলেই তো সব মানুষকে তাদের সঙ্গে পাচ্ছেন না। আরেকটা সেকেন্ড হচ্ছে আপনি দেখেন, আমি তো বলি যে সত্যিকার অর্থে সরকার বিরোধী আন্দোলন যদি গড়ে তুলতে চায় তার যথেষ্ট ইস্যু বাংলাদেশে আছে। আমি তো মনে করি যে দুর্নীতির একদম খুব ভয়াবহ দুর্নীতির একটা মচ্ছব চলছে এখানে। তো সেটা আমি যদি অ্যাড্রেস করি, আমার লোক যদি সাড়া না দেয়, তাহলে আমার প্রতি তো সেই আস্থার জায়গাটি নেই। অর্থাৎ রাজনৈতিক দল আন্দোলন যেমন করে তেমনি তার ভীষণ দেখায়। ওই ভীষণে যদি মানুষ আস্থা রাখে তাহলে সে যোগ্য, আস্থা না রাখলে তো তার যোগ্যতার সংকট রয়েছে। জি, তিনজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে, 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।